মমতাই লেলিন বুঝতে পারছি কথা থেকে এমনি এমনি বলেছে। এর পেছনে কত বড় খেলা আছে জানেন? মানুষের জীবনে কোনো মূল্য নেই। নাচ মেয়েটা বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা মিলবে অতএব এদের হাঁটাও, বুলবুল বুলডোজার চালাও। ওখানে বুল ছিল, এখানে বুল। কুণাল এবং মমতা একসঙ্গে বিজেপিতে যাবে। কেন? চিটফান্ডের দুর্নীতি, দুজনেই একসঙ্গে দুর্নীতির শরিক হয়েছিল। যে কৌশলে বিজেপি সরাসরি আধিপত্য বিস্তার করে ফেলেছে, এখন তার আর পুরনো জামার দরকার নেই। পুরনো জামাটা ফেলে দাও। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূলের একের পর এক বিধায়ক, সাংসদ তারা বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছে এবং লোকসভার যে সমস্ত তৃণমূলের সাংসদ রয়েছে তাদের মধ্যে 20 জন সাংসদ ইতিমধ্যে এনসিপিআই এর সঙ্গে তারা নাম লেখাতে চলেছে, এমনটাই রীতিমতো জল্পনা শুরু হয়েছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কপিল সিব্বাল ও অভিষেক মানু সিংভিদের মতো যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তাদের মত এনাদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলছেন। তিনি বলছেন 2/3 সাংসদ যদি একসঙ্গে থাকেন তাহলে এমনটা হওয়ার কথা নয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, এই যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন একের পর এক বিধায়ক, সাংসদেরা এবং 20 জন সাংসদ তারা এনসিপিআই যে দল, সেই যে দলের এতদিন কেউ নামটাও ঠিকমতো জানতো না, সেই দলে তারা নাম লেখাচ্ছে। এনাদের কি সত্যি সদস্যপদ খারিজ হতে পারে? যাওয়া কি উচিত? বিদ্রোহী শিবির, এই কথাটা আমার কেমন কেমন লাগছে। কেউ তো বিদ্রোহ করেনি। এতদিন মুখোশ পরা বিজেপি ছিল, এখন তাদের মধ্যে অধিকাংশই মুখোশ ফেলে দিয়েছেন। 2-4 জন এখনো মুখোশ ফেলেননি। বিজেপিতে ছিলেন, বিজেপিতে রইলেন। কোথায় বিদ্রোহ? এবং সে ওরা তো বিদ্রোহী বলে নিজেদের একটু গৌরবান্বিত করার চেষ্টা করছেন। আসল ব্যাপারটা ছিল এতদিন বিজেপির সেবা করেছি মুখোশ পরিয়া, আজ আর মুখোশের প্রয়োজন নাই, মুখোশ ফেলি খুলিয়া। এখন সবাই বিজেপি যাচ্ছে, যাওয়ার পথে একটু আরেকটু চমক হয়, আরেকটু পাতলা কাপড় পরে মুখোশ ঢেকে যাওয়া, আর কিছুই না। কিন্তু এই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই আমরা জানতাম। ঘনিষ্ঠ তো, মমতাও তো বিজেপির ঘনিষ্ঠ। মমতার রাজনৈতিক জন্ম দিয়েছে কে? আরএসএস কেন জন্ম দিয়েছিল? যাতে মমতার হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিষ্ঠা হয়। আজকে বিজেপির প্রতিষ্ঠা হয়ে গেছে, মমতাকে খুব একটা তাদের দরকার নেই, তাই তারা মমতাকে বলছে বাবা আমাদের দিকে চলে এসো। মমতার যাত্রা ওই শুভেন্দু মুকুলবাবু দিয়ে শুরু হয়েছিল, আজকে একটু ত্বরান্বিত হলো। মমতার দলের সবাই তারা মুখোশটা ফেলে দিল। এখন এই কৌশলগত কারণে সরাসরি যাব, এটা কেমন কেমন লাগছে। ওই কি একটা পার্টির নাম যা কেউ শোনেননি স্যার। এই দলের হাওড়াতে তার সদর দপ্তর রয়েছে, বাঁকড়াতে শোনা যাচ্ছে। এতদিন তার এলাকাবাসী যা কি জানতো না। বাঁকড়ার কাঁকড়া এই দলটা নাকি কেউ জানতো না। আসলে এইরকম বহু দল বিজেপি বিভিন্ন জায়গায় তৈরি করে রেখেছে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক অংশে যারা অর্থ এবং প্রচারের প্রলোভনে দোল খায় তাদের নেওয়ার জন্য। দেখলেন না আপের 10 জন রাজ্যসভার সংসদ চলে গেলেন বিজেপিতে, কি বড় বড় বক্তৃতা করে বিজেপিতে। এখন তারা রাজ্যসভায় সিঙ্গারার দাম কেন সেদিনও আজকে উঠেছিলাম, বাবা রাজ্যসভায় হিসেব নিয়ে আলোচনা হচ্ছে, এখন তারা বিজেপি হয়ে গেল। সুতরাং বুঝতে হবে যে যে কৌশলে বিজেপি সরাসরি আধিপত্য বিস্তার করে ফেলেছে, এখন তার আর পুরনো জামার দরকার নেই। পুরনো জামাটা ফেলে দাও, ফেলে দিয়ে সব চলে এসেছে। আজকে যে 2-4 জন এখনো এদিক ওদিক ঘুরছে, আপনি লিখে রাখুন আগামী 3-4 মাসের মধ্যে তারাও চলে আসবে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই, এদের অস্তিত্ব কি আছে? এরা তো প্রকারান্তরে বিজেপির সেবা করেছে। বিজেপির সেবা করে এরা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছে। কি বলবো বলুন, অন্য কথা বললে খারাপ লাগে।
কিন্তু এই আইন কি বলছে, দল ত্যাগ যে আইন, সেই আইন অনুযায়ী কি এনারা দলত্যাগ বিরোধী আইনে কিছু হবে না, তার কারণ সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা প্রায় 2/3 সরাসরি বিজেপির যাওয়ার দিকে। কি যায় আছে, আমরা দেখেছি তো সেই মহারাষ্ট্রের সিন্ধেদের ক্ষেত্রে খুব পরিষ্কার 2/3 যদি তাই সেরে যায়, যদি 1-2 যেত তাহলে তাদের সদস্যপদ খারিজ হতো। আচ্ছা, খুব যায় আসে, বিধায়কদের ক্ষেত্রেও একই নিয়ম তো একই। এবং এই যে কুণাল ঘোষ, তিনিও মাঝে মাঝে এই বিদ্রোহ দেখাচ্ছেন, মাঝে মাঝে তিনি পোস্ট করছেন, তিনিও কুণাল ঘোষের কি কুণাল এবং মমতা একসঙ্গে বিজেপিতে যাবে, একসঙ্গে? কেন চিটফান্ডের দুর্নীতি দুজনেই একসঙ্গে দুর্নীতির শরিক হয়েছিল। তো মমতাও কুণালকে ছেড়ে যাবে না, কুণালও মমতাকে ছেড়ে যাবে না, একসঙ্গেই তারা যাবে। আরও অন্য কোনো কৌশল, একটা নতুন কিছু নাম টাম দিয়ে চলে যাবে। কিন্তু এই যে মানে এখনো পর্যন্ত 2 মাসও হয়নি, 2 মাস বলা ভুল, 1 মাস হওয়ার আগে থেকেই তাদের এই যে বিদ্রোহ, এই সমস্ত কিছু শুরু হয়ে গেছিল। তৃণমূল দলটাই আর এটা আমি বলেছিলাম কবে, নির্বাচন আগে বলেছিলাম, হয়তো আপনাকেই বলেছিলাম, অনেকবার বলেছি। মনে থাকবে না। যে দলটা তৈরি হয়েছে আরএসএসের লালন পালনে, অন্ধ কমিউনিস্ট বিরোধিতার মধ্য দিয়ে, যারা কোটি কোটি টাকা পুঁজিপতিরা তাদের সাহায্য করেছে, সমস্ত প্রচার মাধ্যম ভেসে গিয়েছিল। তা না হলে যদি কেউ বলে মমতাই লেলিন, বুঝতে পারছি কথা থেকে এমনি বলেছে। এর পেছনে কত বড় খেলা আছে জানেন? সেদিন দেখলাম একজন বলছেন তিনি কি এইরকম মানুষ নাকি পৃথিবীতে জন্মাবে না, কি এমনি বলেছেন নাকি? এর পেছনে কত কিছু আছে, খোঁজ করে দেখুন। কেউ একজন বলেছিলেন যে রবীন্দ্রনাথ বেঁচে থাকতে নাকি মমতাকে পুরস্কৃত করতেন, এমনি বলেছেন। এর পেছনে একটা গান খুব মনে পড়ছে আমার, নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা। আদানির পয়সা মিলেছে, এরা নেচেছে। এবং এই যে কাকলি ঘোষ দস্তিদার, এনারা এখন আরজি করের বিরোধিতা করছেন। যখন আরজি কর ঘটনা ঘটে তখন এনারা সমস্ত চুপ ছিলেন। সব কিচ্ছু না, এগুলো হচ্ছে নাটকের এক একটা পর্ব থাকে। আপনি জীবনে নাটক করেছেন? করেননি। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন করার। নাটকের বিভিন্ন পর্ব থাকে, সেই একটা পর্ব হচ্ছে, শেষ পর্বে জয় শ্রীরাম। কিন্তু এই যে কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, এনারা যে বলছেন যে এনাদের সদস্যপদ খারিজ হওয়া উচিত, এদের খুব দুঃখ হয়েছে, কারণ ওরা ভেবেছিল যে মমতা এই চৌর্য গোষ্ঠী সহ কংগ্রেসে যাবেন, আর ওরা এত বারে বারে মমতার হয়ে বিভিন্ন মামলায় সওয়াল করেছে, সেই নৈতিক দায় থেকে হয়তো এই কথা বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসে যোগদান করতে পারে এমন জল্পনাও শুরু এটা হয়েছিল ওকে, এইগুলো হচ্ছে সব আবার লোক দেখান, ভেসে থাকার প্রচেষ্টা। কিন্তু বিজেপির জন্য ওর দরজা খোলা আছে, আপনি জেনে রাখুন। আমি কয়েক মাস পরে দেখবেন এটা কি নাম দিয়েছে বললো, কি পার্টি, এনসিপিআই, জি, এরপরে একটা হয়তো ডিসিপিআই বা তৈরি হয়ে মমতা ঢুকে যাবে। এই যে স্যার এতদিন ধরে হকার উচ্ছেদ চলছিল, অবশেষে সেটা স্টে অর্ডার আনা গেল। তো স্টে অর্ডার খুব সম্ভবত 17 তারিখ পর্যন্ত রয়েছে। তো আগামী দিনে কি মনে হয় যে এটা আটকানো যাবে? দেখুন, আমার কথা খুব স্পষ্ট, আইনে যেমন লড়াই হচ্ছে তেমন রাস্তায় লাঠি হাতে লড়তে হবে, সোজা কথা। আমার জীবন জীবিকা যদি রাষ্ট্র সরকার রক্ষা করতে না পারে, সেই রক্ষার দায়িত্ব আমাকেই নিতে হবে। দেখছেন না ঘুষপেটিয়া বলে আজকে সীমান্ত পারে কি দাঁড়িয়েছে? বাংলাদেশের পুলিশের কাছে বিএসএফ মাথা নত করে চুপচাপ বসে আছে, পাঠাতে পারছে না। আর সাধারণ দরিদ্র মানুষগুলো খোলা আকাশের তলায় বাচ্চা শিশু সন্তান নিয়ে মাটি কামড়ে পড়ে আছে। কোনো সভ্য দেশে এগুলো মারা যায়? এর সঙ্গে তো আমার মনে হয় একটু বাড়াবাড়ি হলেও তুলনা হয়ে যাচ্ছে যে প্যালেস্টাইনের বুকে শিশুদের বোম মেরে উড়িয়ে দেওয়া। এখান থেকেই তো সবাই তৈরি হয়। স্যার এই যে রেলের জমিতে যারা বসবাস করেন, রেল কলোনি, ওদেরকেও তো নোটিশ দেওয়া হচ্ছে। দেখুন, এ নিয়ে একটা দৃষ্টান্ত আছে যা বুদ্ধদেব ভট্টাচার্য সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ঘটনাচক্রে তখন কলকাতার আমি মেয়র,
হাইকোর্টের অর্ডার হলো লেক গার্ডেন্সের রেল স্টেশনের আশপাশে যারা ঝুপড়িবাসী আছেন তাদের 48 ঘন্টার মধ্যে তুলে দিতে হবে, পুলিশের ওপর নির্দেশ। কমিশনার অফ পুলিশ ছিলেন তখন প্রসূন মুখার্জি, তিনি আমার কাছে এলেন, এসে বললেন যে এই পরিস্থিতিতে যদি আমাদের পুলিশ অপারেশন করতে হয় তাহলে বহু মানুষ মারা যাবে। তার কারণ এমন তার যে জায়গার পরিস্থিতি, ওরাও বাজবার জন্য ঢিল পাটকেল ছুড়বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা আগুন লাগাবে, একদম এই কথা বলেছেন। আমাদের পুলিশে গুলি চালানো ছাড়া রাস্তা থাকবে না, বেশ কিছু লোক মারা যাবে, আপনি কি দেখুন কি করবেন। মানে ওর বক্তব্য ছিল কোর্টে যদি আমি মুভ করি। উনি যেদিন বললেন সেদিনই এই মল্লিক বাজারের মোড়ে দেখবেন একটা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস রয়েছে, ওটা কলকাতা পৌরসভায় যখন আমরা ছিলাম ওই জমি দিয়ে অত বড় একটা হাসপাতাল তৈরি করেছিলাম, তার উদ্বোধনী মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি পৌঁছে দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী বসে আছেন। বললাম এই পরিস্থিতি, এক্ষুনি পাল্টা জমির ব্যবস্থা করতে হবে এই লোকগুলোকে পুনর্বাসন দেওয়ার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন অশোক ভট্টাচার্য যিনি নগর উন্নয়ন মন্ত্রী তার সঙ্গে কথা বলার জন্য। আমি অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম, আমি বললাম কোনো কথা শোনা হবে না, মুখ্যমন্ত্রী বলেছেন এটা করতেই হবে। নোনাডাঙ্গায় 10 একর জমি ছিল, ওটাকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি হাব করার পরিকল্পনা ছিল। সব ছেড়ে মানুষের জীবন রক্ষা করতে হবে, তাই লেক গার্ডেন্সের ওই সমস্ত মানুষকে তাদের নিয়ে গিয়ে নোনাডাঙ্গায় পুনর্বাসন দেওয়া হয়েছে। এই দৃষ্টান্ত তো আছে, প্রচার নেই, কিন্তু এটা ঘটনা, তো এটা ঐতিহাসিক ঘটনাকে অস্বীকার করতে পারবেন না। এবং সৌগতবাবু তিনি এসে আমাকে ধন্যবাদ জানিয়ে গিয়েছিলেন, কেন এই আন্দোলনটা করছিলেন সৌগতবাবু, যে একটা ভালো কাজ হলো। এই দৃষ্টান্ত তো আছে, করুক বিজেপি সরকার। মানুষের জীবনে কোনো মূল্য নেই, নাচ মেয়েটা বুলবুলতে পয়সা মিলেগা, পয়সা মিলবে ওতে এদের হাঁটাও, বুলবুল বুলডোজার চালাও, ওখানে বুল ছিল এখানে বুল। কিন্তু এই মানুষগুলোর কি হবে? আলটিমেটলি লড়তে হবে লাঠি হাতে। আমি বারে বারে আদালতে যারা আমরা লড়বো, কিন্তু আদালত সর্বক্ষেত্রেই চূড়ান্ত সুবিধে বা রায় দিতে পারবেন কি না এই নিয়ে প্রশ্ন আছে। আদালতের লড়াইতে এখানে শেষ হবে না, এটা গরিব মানুষ কী করে লড়বে? এখান থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, আমরা লড়ে যাব। সরকারের তো টাকার অভাব নেই, আপনার মাথা ভেঙে বলবে স্মার্ট মিটার বসাও, আদানিকে টাকা পাইয়ে দেবো, আদানি সেখান থেকে টাকা দেবে, এই তো হচ্ছে। এবং ওই জমিতে যে সমস্ত বিল্ডার্সের ইমারতি দ্রব্যের যে ব্যবসায়ীরা ছিলেন তাদেরও তো দোকানগুলো ভেঙে দেওয়া হয়। কিছু ধান্দাবাজ তো ছিলই, তৃণমূল বিজেপি দলটা তো একই ছিল, তারা তো এই সমস্ত বিভিন্ন ধান্দাবাজিকে লালন পালন করিয়েছে। দেখছেন না, দেখলাম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন এক বিজেপির নেতা, বর্তমান মুখ্যমন্ত্রীর নামও তো এদিক ওদিক শোনা যাচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। সুতরাং একই, জামাটা পাল্টেছে। আর দুই দলই দেখবেন এই আক্রমণের লক্ষ্যবস্তু একই, দাড়িওয়ালা লোকটা আর কি। এই যে পরিবর্তনের হাওয়া উঠেছিল, আজকে তারাই যখন বিজেপিতে চলে আসছে, তাহলে পরিবর্তনের আর কি রইল? কিছু তো পরিবর্তন নয়, আমরা মূর্খ, আমরা প্রচারে ভুলে গিয়েছিলাম। এবার নাম পরে বাম, এই প্রচার তো তোলা হয়েছিল মিডিয়াতে সূক্ষ্মভাবে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে RSS টাকা পয়সা দিয়ে লোক ফিট করে দিয়েছিল। যারা আজকে উচ্ছেদ হচ্ছেন তারাও এই কথা বলেছিল, তারাও পরিবর্তন চেয়েছিল। তাহলে আজকে মানুষের জীবনের অভিজ্ঞতা শেখে তো হারে হারে টের পাচ্ছে, এবং সেই হার শক্ত করার জন্য হাতে লাঠি চাই।